আমি বললাম, আরে না, দেখছি না, তাই জিজ্ঞেস করলাম। লিমা আর হিয়া রেডি হয়ে আসলো। মামি আর নানুকেই বলি আমরা গাড়ি নিয়ে চলে গেলাম। আমি ড্রাইভিং করতেছি, হিয়া আর লিমা পিছনে বসছে। আমি একটা শপিং মলের সামনে গাড়ি পার্ক করলাম। গাড়ি থেকে আমরা তিনজন বের হলাম। আমরা শপিং মলের ভিতর ঢুকতে যাব, তখনই আমার সাথে কারোর ধাক্কা লাগে। তারপর আমি তাকিয়ে দেখি সজীব, আমার ক্লাস ফ্রেন্ড। সজীব এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। আমি বললাম, কেমন আছিস? সজীব বলল, এই তো ভালো। তুই? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সজীব বলল, তোর সাথে এভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। আমি বললাম, আমিও কল্পনা করিনি। সজীব বলল, চল এক জায়গায় গিয়ে বসে কথা বলি। আমি বললাম, কফি শপে চল। হিয়া বলল, আপনারা যান, আমি এখানেই আছি। আমি বললাম, আমরা যাব মানে? হিয়া বলল, আমি সবার সাথে কফি খাই না। এই কথাটা সজীবের দিকে তাকিয়েই বলল। আমি কিছু বুঝতে পারলাম না। সজীব বলল, আচ্ছা তোর নাম্বারটা দে। আমি বললাম, ফোনে সিম নেই। তোর নাম্বারটা দিয়ে যা, আমি সিম কিনে তোকে কল করব। সজীব বলল, ওকে। সজীব বলল, সিম নেই কেন? আমি বললাম, সে অনেক কাহিনী, নেক্সট মিটে বলবো। সজীব বলল, ওকে, আমি আসি। তারপর হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সজীব চলে গেল। আমি কিছুই বুঝলাম না। থাক, এসব নিয়ে এখন মাথা ঘামানোর সময় না। তারপর আমি কিছুক্ষণ কেনাকাটা করলাম। একটা ঘড়ির দোকানে গেলাম। আমি বললাম, দেখো কোনটা ভালো লাগে। লিমা বলল, ভাইয়া তোমার জন্য? আমি বললাম, না, তোদের জন্য। হিয়া বলল, আমার লাগবে না। আমি বললাম এত কথা শুনতে চাই না, তোমার কোনটা ভালো লাগে ওইটা বলো। হিয়া বলল, সরি। আমি বললাম, আপনাদের জন্য দুটা পছন্দ করেন, আমার জন্য একটা। হিয়া বলল, ওকে। আমাদের ঘড়ি কেনা শেষ হলে আমরা গাড়িতে এসে বসলাম। আমি বললাম, কি কিছু খাবি? লিমা বলল, ভাইয়া ফুচকা খাবো। আমি বললাম, আপনি কি খাবেন? ইয়া বলল, আমিও ফুচকা খাবো। আমরা একটা ফুচকার দোকানের সামনে নিয়ে গাড়ি পার্ক করলাম। আমি বললাম, তোমরা ফুচকা খেতে থাকো, আমি আসছি। হিয়া বলল, কই যাবেন? আমি বললাম, 5 মিনিট পরেই আসবো। লিমা বলল, ভাইয়া তুমি কি স্মোক করতে যাবে? আমি বললাম, আরে না, এখন এসব খাই না। লিমা বলল, আমি জানি, বাট তুমি কোথাও যাবে না, এখানে বসে থাকো। আমি বললাম, ওকে। ওরা ফুচকা খেতে লাগলো, এমনভাবে খাচ্ছে মনে হয় বহু বছর পরে খাচ্ছে। আমি ওদের খাওয়া দেখতে লাগলাম। ওদের খাওয়া শেষ হলে আমি বিলটা দিয়ে দিলাম। আমরা আবার গিয়ে গাড়িতে বসলাম। আমি বললাম, আচ্ছা সিম পাওয়া যাবে কোথাও? লিমা বলল, তুমি যাও, আমি রাস্তা বলে দিচ্ছি। আমি বললাম, ওকে। তারপর আমরা সিম কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসেই আমি আমার রুমে চলে গেলাম। একে একে আমার সব ফ্রেন্ডকে কল করলাম। শুধু বাসায় কোনো ফোন দিলাম না। বাসায় কাউরেই জানানো যাবে না যে আমি সিম ইউজ করতেছি। আর জয়দেরকেও বলে দিয়েছি, নাম্বার চাইলে জানি না দেয়। শেষে আমি সজীবকে কল করলাম। সজীব বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। সজীব বলল, নীল? আমি বললাম, বিকালে মিট করব। সজীব বলল, ওকে। লোকেশন ট্র্যাক্স করে দিয়ে দিব। আমি বললাম, ওকে, বাই। কলটা কেটে দিলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আমি আর সজীব একটা কফি শপে মিট করলাম। সজীব বলল, কি কফি বল? আমি বললাম, ব্ল্যাক কফি। সজীব বলল, এই অভ্যাসটা এখনো আছে? আমি বললাম, বদলানোর চেষ্টা করিনি। এখন বল, হিয়া তোকে দেখে এমন করলো কেন? সজীব বলল, হিয়াকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। আমি বললাম, তারপর? সজীব বলল, আমাদের রিলেশনও ছিল, বাট একটা ভুলের সব নষ্ট হয়ে যায়। আমি বললাম, এখনো ভালোবাসো? সজীব বলল, অনেক। আমি বললাম, ফিরে আসতে চাইলে ফিরিয়ে নিবি? সজীব বলল, আমি বললাম, ওয়েট। আমি লিমাকে কল করে 10 মিনিটের মধ্যে এখানে আসতে বললাম হিয়াকে নিয়ে। কিছুক্ষণ পর হিয়া আর লিমা কফি শপে আসলো। লিমা এসেই আমাদের সাথেই বসলো, বাট হিয়া এখনো গাড়িতে আছে। পরে হিয়া আসলো। আমি বলতে শুরু করলাম, দেখো হিয়া, তুমি হয়তো আমার জীবনের সমস্ত কাহিনী শুনছো। ভালোবাসা যদি বিশ্বাসী না থাকে, ওটাকে ভালোবাসা বলে না। দুজন দুজনকে এত ভালোবাসতা, যা এখন শুধু ঘৃণায় পরিণতি হয়েছে। সজীব তো তোমাকে এখনো ভালোবাসে। এরপর সজীব সবার সামনে
কানে ধরে সরি বলল হিয়াকে। সবাই তাকিয়ে আছে সজীবের দিকে। আমি বললাম, দেখছেন, আপনাকে যদি ভালো নাই বাসতো তাহলে নিজের সম্মানের কথা চিন্তা করে হলেও এখানে সবার সামনে কানে ধরতো না। এবার হিয়ার চোখ দিয়ে পানি এসে পড়লো। হিয়া সজীবকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। হিয়া বলল, আমিও সরি। সজীব বলল, হুম। হিয়া বলল, যদি আবার ছেড়ে যেতে চাও তাহলে পা ভেঙে সারাদিন আমার কাছে বসিয়ে রাখবো। সজীব বলল, আচ্ছা। আমি বললাম, তাহলে তোরা থাক, আমি আর লিমা যাই। সজীব বলল, আরে এক কাপ কফি তো খেয়ে যা। তারপর বসে সবাই কফি খেতে লাগলাম। লিমা বলল, আচ্ছা সজীব ভাইয়ের সাথে তোমার কেমন পরিচয়? আমি বললাম, আমি আর সজীব স্কুল জীবনে ভালো ফ্রেন্ড ছিলাম। হঠাৎ করে ওর বাবার চট্টগ্রাম ট্রান্সফার হয়ে যায়, তাই এখানে চলে আসছে। পরে আর কোনো যোগাযোগ করতে পারিনি। লিমা বলল, ও আচ্ছা, ইয়া তোরা সময় কাটা, আমরা যাই। আমি আর লিমা বাসায় এসে পড়লাম। এভাবেই কেটে গেল পুরো 15 দিন। এই 15 দিনে আপুর সাথে একবারও কথা হয়নি, তাই একটুও ভালো লাগতেছে না। ভাবতেছি কালকে চলে যাব, গিয়া আপুকে বোঝালেই বুঝতে পারে। বিকালে আমি, হিয়া আর লিমা ছাদে আড্ডা দিতেছি, তখনই জয় কল করলো। আমি বললাম, মামা বল। জয় বলল, মামা নিধি আপু সব জেনে গেছে সত্যিটা। আমি বললাম, তুই জানলি কি করে? জয় বলল, আজকে আমাকে আর তানহাকে একসাথে দেখছে, তাই আমরা সব বুঝিয়ে বলছি। আমি বললাম, ওকে বাই। তারপর আমি লিমাকে গিয়ে বললাম, কালকে নিধি আপু আসবে। লিমা বলল, কে বলল? আমি বললাম, আপু সব জেনে গেছে, আমি শিউর আসবে। লিমা বলল, তাইলে তো ভালোই। আমি বললাম, হিয়া তোমাকে একটা কাজ করে দিতে হবে। হিয়া বলল, কি কাজ ভাইয়া? আমি বললাম, আমার গার্লফ্রেন্ড হতে হবে তোমায়। হিয়া বলল, এসব কি বলছেন ভাইয়া? লিমা বলল, ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? আমি বললাম, আরে আগে আমার কথাটা তো শেষ হতে দে। লিমা বলল, বলো। আমি বললাম, সত্যিকারের গার্লফ্রেন্ড না। হিয়া বলল, তাইলে? আমি বললাম, অভিনয় করতে হবে। হিয়া বলল, ভাইয়া কি করতে চাচ্ছেন ক্লিয়ার ভাবে বলেন। আমি বললাম, আমি শিওর আপু বিকেলেই রওনা দিবে, সকালে এসে চট্টগ্রাম নামবে। নিধি আপু আমাকে ওই দিন অনেক অপমান করছে, তাই আমিও একটু আপুকে কষ্ট দিতে চাই। তুমি শুধু আমার সাথে তাল মিলাবে, বাকিটা আমি দেখব। হিয়া বলল, ওকে ভাইয়া, আপনার জন্য এতটুকু করতে পারি। আমি বললাম, ধন্যবাদ। হিয়া বলল, ওয়েলকাম। আমি বললাম, আর লিমা তুই ফসকে আবার কিছু বলে ফেলিস না, তোর পেটে তো কোনো কথা থাকে না। লিমা বলল, না বলবো না। আমি বললাম, ওকে। আচ্ছা তোর আড্ডা দে, আমি রুমে যাচ্ছি। লিমা বলল, আচ্ছা। এরপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে আম্মুকে কল দিলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, কেমন আছো আম্মু? আম্মু বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আম্মু বলল, আজকে সন্ধ্যায় নিধি আপু চট্টগ্রাম যাচ্ছে। আমি বললাম, জানি। আম্মু বলল, কোনো কন্টাক্ট হয়েছে কি তোদের? আমি বললাম, না আম্মু, আর এটা নতুন নাম্বার, বাসায় সবাইকে দিও। আম্মু বলল, ওকে। আমি বললাম, ভালো থেকো, বাই। আম্মু বলল, বাই। এরপর আমি বড় আম্মুকে কল করলাম। বড় আম্মুর সাথে কথা বলে গেমস খেলতে শুরু করলাম। কখন যে রাত হয়ে গেল টেরই পাইলাম না। রাতে মামি ডাকতে আসলো, আমি খেতে গেলাম। খাবার টেবিলে সবাই আছে, আমার জন্যই ওয়েট করতেছে। আমি যাওয়ার পরে সবাই খাওয়া শুরু করলো। তখন নানু বলল, কালকে নিধি আসবে। আমি বললাম, জানি, আম্মুর সাথে কথা হয়েছে। নানু বলল, সকালে গিয়ে বাস স্ট্যান্ড থেকে নিধিকে আনবি। আমি বললাম, সরি, পারবো না। মামা বলল, তুই না গেলে কে যাবে? আমি তো সকালেই অফিসে চলে যাব। আমি বললাম, লিমাকে পাঠিয়ে দিও। মামা বলল, লিমা কি ড্রাইভ করতে পারে নাকি যে ও গিয়ে নিয়ে আসবে? আমি বললাম, ড্রাইভারকে কি ঘাস কাটার জন্য রাখছো? নানু বলল, তুই গেলে নিধি আপু অনেক খুশি হবে। আমি বললামই তো আমি যাব না। মামি বলল, মা, নীল যখন যেতে যাচ্ছে না তাহলে ও যাবে না, লিমা গিয়ে নিয়ে আসবে। নানু বলল, ওকে। রাতে খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবতেছেন যে নিধি আপুর সাথে ভুল বুঝাবুঝি হয়েছে, তাই আমি অনেক স্যাড মোডে চলে যাব, গাঁজা মদ খাবো, সারা রাত না ঘুমিয়ে কাঁদবো। আসলে আমি জানি নিধি আপু আমাকে অনেক ভালোবাসে, তাই আপু ওই অবস্থা দেখে
সহ্য করতে পারেনি, তার জন্য এমন বিহেভ করছে। আর আপু তখন রাগের মাথায় ছিল, শান্ত হওয়ার পরেই বোঝাতে হতো। বাট আমার এখানে আসার মূল কারণ হলো নিধি আপুকে একটা শিক্ষা দেওয়া, যাতে নেক্সট টাইমে ভুল বোঝার আগে আমার কথাটা শুনে। আজকে মনটা ফ্রেশ, টানা 15 দিন পর কালকে নিধি আপুকে দেখব। কখনো এতদিন নিধি আপুকে ছাড়া দূরে থাকিনি। এসব ভাবতেছি, আজকে চোখে একদম ঘুম নেই। শুধু ভাবতেছি কখন সকাল হবে আর কখন নিধি আপুর সাথে দেখা হবে। এসব ভাবতে ভাবতে শেষ রাতে ঘুমিয়ে পড়ি। সকাল 9টায় আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যাই। নিচে থেকে এক কাপ কফি নিয়ে আমি আবার আমার রুমে চলে আসি। রুমে এসেই ব্যালকনিতে চলে যাই। ব্যালকনিতে বসে কফি খাচ্ছি আর মোবাইলে আমার আর নিধি আপুর পিক দেখছি। কিছুক্ষণ পর বাসার সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নিধি আপু, হিয়া, লিমা বের হলো। আজকে অনেকদিন পর নিধি আপুকে দেখলাম। দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে এতদিন ঠিক মতো খায়নি, ঘুমায়নি, মুখটা একদম শুকিয়ে আছে। নিধি আপু গাড়ি থেকে নেমে আগে আমার রুমেরই ব্যালকনির দিকে তাকালো। আমি দেওয়ালের পাশে লুকিয়ে পড়লাম। নিধি আপু জানে নানুর বাসায় এটাই আমার রুম। আমি রুমে এসে খাটে শুয়ে পড়লাম। নিধি আপু কখন রুমে আসবে সে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নিধি আপু রুমের সামনে এসে দাঁড়ালো। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। নিধি আপু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি সামলাতে না পেরে খাটের উপর শুয়ে পড়লাম। নিধি আপু খাটের উপর শুয়ে পড়লো। নিধি আপু আমাকে জড়িয়ে ধরে আমার কপালে, গাড়ে, লিপে এক নাগারে কিস করতে লাগলো। আমি ধাক্কা দিয়ে আপুকে আমার উপর থেকে সরিয়ে দিলাম। আমি বললাম, কি করছেন? কি এসব? আমার মতো চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরে আসেন, আবার কিস করতেছেন? নিধি বলল, সরি নীল, আর কখনো এমন হবে না। আমি বললাম, কি হবে না? কি বলছেন এসব? আর আপনি এখানে কেন এসেছেন? নিধি বলল, প্লিজ মাফ করে দে, আর কখনো তোকে অবিশ্বাস করব না। আমি বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের কাছে আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আর আপনি তো ভুল করেননি। নিধি বলল, দেখ, তোকে ছাড়া এই 15 দিন আমার 15 বছর মনে হয়েছে। প্লিজ আর রাগ করিস না। আপুর চোখের পানি গালে জোরে পড়ছে। এটা দেখি আমার বুকে চিনচিন ব্যথা অনুভব করলাম। বাট এত সহজে তো মেনে নেওয়া যাবে না। একটু হলেও কষ্ট দিতে হবে, না হলে এরকম ভবিষ্যতে আবারও করবে। নিধি বলল, প্লিজ নীল, কিছু বল। আমি বললাম, কি বলবো আমি? নিধি বলল, প্লিজ আমাকে তোর বুকে নে। এই 15 দিন তোর বুকে একবারও মাথা রাখতে পারিনি। আমি বললাম, সরি, পারবো না। আর চরিত্রহীন একটা ছেলের বুকে মাথা রাখবেন আপনি? ব্যাপারটা হাস্যকর, দেখেন না? নিধি বলল, তুই যেই হস, তুই আমার হবু বর। আমি বললাম, আপনাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না।